সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমি করোনা ভাইরাসের পেছনে যে বিজ্ঞানটুকু আছে সেটিকে সম্যকভাবে উত্থাপনের চেষ্টা করব। এরপর বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে সামনের দিকে এগোবো। সর্বোপরি বর্তমান সময়ে আমাদের জনমানুষের মনে এই করোনা ভাইরাস কতটুকু প্রভাব ফেলতেছে এবং সেইখান থেকে আমরা আদৌ কি কোনো বিজ্ঞান মনস্কতার অবস্থা পাচ্ছি নাকি পাচ্ছি না, এরকম একটা তুলনাও আমরা করতে পারবো। তো তাহলে শুরু করা যাক করোনা ভাইরাসের সম্যক আলোচনা। করোনা ভাইরাস আসলে কি, এই প্রশ্ন দিয়ে শুরু করা যায়। করোনা ভাইরাস আসলে কোনো মৌলিক অর্থাৎ একটা কোনো ভাইরাস নয়। এই করোনা ভাইরাস হচ্ছে একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে ৩৯টা প্রজাতি আছে এই করোনা ভাইরাস সম্পর্কিত। এই ৩৯টা প্রজাতির মধ্যে সবগুলির সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে যেটি ওই ৩৯টির সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং কিছু কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে যেগুলো ওই ভাইরাসগুলো থেকে অর্থাৎ প্রথম যে করোনা ভাইরাসটি পাওয়া গেছিল সেখান থেকে আপডেট, যে এটি বলা যায়। এরপর এই ৩৯টি ভাইরাসের মধ্যে অর্থাৎ করোনা ভাইরাসের মধ্যে মোট ৬০টির মতো করোনা ভাইরাস আমাদের মানব শরীরে আক্রমণ করতে পারে। তখন যদি মানব শরীরে আক্রমণ করে তাহলে অবশ্যই আমাদের সিম্পটমস প্রকাশ পাবে বা আমাদের শরীরে কিছু অসামঞ্জস্যতা দেখা দেবে, কারণ আমাদের শরীর বাইরের কোনো বস্তুকে বা বাইরের কোনো অর্গানিজমকে গ্রহণ করতে চায় না। দুঃখিত। তো এই করোনা ভাইরাসটি পৃথিবীতে প্রথম কখন আসে? এটি সময়কাল কিছুটা ১৯৬৫ সাল আমরা ইতিহাসের দিকে তাকালে পেয়ে যাই। সে সময় টাইরেল এবং বেনে নামক দুজন গবেষক শিশুদের সে সময় হচ্ছে ঠান্ডা লাগার একটা রোগ। আমাদের তো সবসময় ঠান্ডা লাগে, যেমন একটু আবহাওয়ার মধ্যে যদি তাপমাত্রার হেরফের হয়ে যায় তাহলে দেখা যায় যে আমাদের সর্দি বা কাশি এরকম হয়ে যায়, যার শরীর যেরকমটা সহ্য করতে অভ্যস্ত আর কি। তো সেই সময় শিশুদের এরকম কোল্ড ফিভার হওয়ার পর তারা দুইজন এই রোগটাকে নিয়ে গবেষণা করলো, এবং সামনের দিকে গিয়ে তারা যে ফলাফলটি পেল সেটিতে দেখা গেল যে পূর্বে যত ভাইরাস ছিল সেই ভাইরাসগুলির সাথে ওই গবেষণা করে যে ভাইরাসটি পেল তারা, সেটি সামঞ্জস্যপূর্ণ নয় বা সেটি তাদের সাথে মিলতেছে না। পূর্বে যত ডাটা ছিল ভাইরাস সম্পর্কিত সেইখানে এই নতুন ভাইরাসটি একটা জায়গা দখল করে নিল। তখন এই ভাইরাসটির নাম দেওয়া ছিল B814। এভাবে বলা হয় না, এটিকে হচ্ছে B814। এরপরে তারা এই জিনিসটার উত্তরটা দিতে পারলো না যে এটি মানব টিস্যুতে কিভাবে জীবাণুর বিস্তারটা করতে পারে, কিন্তু তারা ভাইরাসটি চিহ্নিত করতে পারছিল। তার মানে আমরা ১৯৬৫ সালে ভাইরাসটিকে চিহ্নিত করতে পারলেও এটি আমাদের মানব টিস্যুতে কিভাবে বিস্তার লাভ করে এটি তখন আমরা জানতে পারিনি। এরপরে কি হলো, দুঃখিত, এরপরে যেটি হলো ওই কাছাকাছি সময়ে ১৯৬৫ সালে প্রথম যখন ওই টাইরেল এবং ব্যানে গবেষণাটি করছিল তার কিছু সময় পরে হ্যামব্রে আর এবং হচ্ছে প্রকনাউ, এই দুজন ভাইরোলজিস্ট এই সর্দিজনিত কারণে তারা নতুন একটা গবেষণা করে তাদের মতো করে, টাইরেল এবং ব্যানের দেখা দেখি নয়। তখন তারাও একটি নতুন ভাইরাস চিহ্নিত করে। সেই ভাইরাসটির নাম ছিল বা নাম তারা দিয়েছিল 229E, যেটা ছিল ওই টাইরেল এবং ব্যানের আবিষ্কৃত হওয়া সেই নতুন ভাইরাসটি B814। এরপরে এটিকে নিয়ে আর কোনো গবেষণা সেভাবে হয়নি যেটি আমাদেরকে ইতিহাস থেকে পরিলক্ষিত করে আমরা সেখান থেকে এটা নিয়ে বিস্তরভাবে জানতে পারবো। কিন্তু এটি যখন আবিষ্কৃত হয় তারপরে এর সম্পর্কিত বা এর কাজে লিপ্ত থাকা যেসব বিজ্ঞানীরা বা গবেষকরা রয়েছে তারা সেটিকে গবেষণারত অবস্থায় সামনের দিকে প্রসিড করাইলো। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা এটি সম্পর্কে একেবারে অবগত হয়ে গেলাম। এরপরে দেখা গেল ২০০৩ সালের দিকে সার্স এবং মার্স, এই রোগগুলির উদ্ভব হলো পৃথিবীতে। এই সার্সের ক্ষেত্রে যেটি দেখা যায় এটির পুরো নাম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। রেসপিরেটরি সিনড্রোম বলতে আমাদের শ্বাসতন্ত্র সম্পর্কিত যে আহ, রোগগুলি হয় সেটিকে হচ্ছে রেসপিরেটরি সিনড্রোম এভাবে বলতে পারি। যদিও সিনড্রোম এবং ডিজিজ এই দুটির মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো এই যে অ্যাকিউট এবং অ্যাকিউট এটি হচ্ছে একটা সময়কাল। অ্যাকিউট নামটির দ্বারা আমরা মেডিকেল সায়েন্সে যেটি বুঝি সেটা হচ্ছে সময়কাল। এই অ্যাকিউট শব্দটার দ্বারা বোঝায় যে ৪ সপ্তাহের মধ্যে তার লক্ষণ প্রকাশ পায়। যে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা যদি সে আক্রমণ পায় তাহলে সে ৪ সপ্তাহের মধ্যেই তার মধ্যে লক্ষণ প্রকাশ পায়।
এই অ্যাকিউট নামটি ছাড়াও আরেকটি নাম আছে, সেটা হচ্ছে ক্রনিক। এই ক্রনিক বলতে বোঝায় যে 4 সপ্তাহের বেশি সময় নিয়ে তার শরীরে লক্ষণ প্রকাশ পাবে। যেমন আমার এটা যদি একটা ভাইরাস হয়, শরীরে যদি কামড় দেয়, কামড় যদিও কামড় না, এটি যদি শরীরে প্রবেশ করে কোষের মধ্যে, তখন দেখা যাবে যে ওই ভাইরাসটি যদি 4 সপ্তাহের নিচে লক্ষণ প্রকাশ করায় দিতে পারে, অর্থাৎ আমার শরীরে যদি কোনো অসামঞ্জস্যতা প্রকাশ পায়, যদি জ্বর হয় বা কাশি হয় বা সর্দি হয়, এই যে লক্ষণ, এই লক্ষণগুলো যদি 4 সপ্তাহের মধ্যে প্রকাশ পায়, সেটি হবে অ্যাকিউট সিনড্রোম। আর যদি ওই 4 সপ্তাহ পার হয়ে যায়, অর্থাৎ 1 মাসের উপরে চলে যায়, তখন সেটি হয়ে যায় ক্রনিক। তো এই 1960 সালের পরে এই জিনিসটি, অর্থাৎ এই ভাইরাসটি যখন আবিষ্কার হয়, তারপরে এটির বিস্তার ছিল পশু পাখিদের মধ্যে। মানুষের মধ্যে সেভাবে সেটি বিস্তার লাভ করেনি। কারণ তখনই যে জেনেটিক কোড 1960 সালের দিকে ওই B814 এর ক্ষেত্রে যে জেনেটিক কোড আর বর্তমান করোনা ভাইরাসের জন্য যে জেনেটিক কোডটা, এটা সম্পূর্ণ অনেক আলাদা। বলা যায় যে তখনকার তুলনায় বর্তমানের যে জেনেটিক কোডটা অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী। এখন যেটা আসা যায় যে সম্যকভাবে আমরা জেনে গেলাম যে করোনা ভাইরাসটা কিভাবে পৃথিবীতে পেয়েছিলাম প্রথম আমরা। এরপর করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস আদৌ একটা মৌলিক ভাইরাস নয়। করোনা ভাইরাসটা একটা গ্রুপের নাম এবং এর ভিতরে আমরা এই করোনা ভাইরাসটিকে পেয়েছি, যেটির লক্ষণগুলা বা এই ভাইরাসটার বৈশিষ্ট্য পূর্বের যে করোনাগুলো ভাইরাসগুলো পেয়েছি আমরা, সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমরা করোনা ভাইরাসের তালিকায় এই ভাইরাসটিকে রাখতে পারি। এখন সাধারণত বা একেবারে যেটা আমরা ধরতে পারি যে এই করোনা ভাইরাসটা জুনেটিক রোগ। এই জেনেটিক বলতে বোঝায় যে পশু পাখির মধ্যে এই ভাইরাসটি রোগ সৃষ্টি করতে পারে, আমাদের মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না। এটি হচ্ছে ইতিহাসের যে অবস্থা থেকে মেডিকেল সায়েন্সে সেখান থেকে আমরা পেয়ে যাই যে এই ভাইরাসটি যতবারই আমরা পেয়েছি ততবারই 39টা প্রজাতির মতো সবগুলি পেয়েছি আমরা পশু পাখির মধ্যে। এক্সাক্ট ভাবে তখন আমরা মানুষের মধ্যে পাইনি 2003 সালের আগে। এরপর যখন এই ভাইরাস এর মিউটেশন বা পরিবর্তনটা করলো, অর্থাৎ জেনেটিক কোডের পরিবর্তনটা হওয়ার সাথে সাথেই ওই ভাইরাসটি, যে ভাইরাসটা পূর্বে ছিল করোনা ভাইরাস, সেই ভাইরাসটি আরো বেশি স্ট্রং হয়ে যায়, উৎপত্তি করে নতুন এক অবস্থা তার মধ্যে, মানুষকে ইনফেক্ট করতেও পারে সে। তো সেইটাই দেখা গেল যে চীনে যখন এই ভাইরাসটা, আমাদের যে বর্তমান করোনা ভাইরাস, এটির উৎপত্তি হয়েছিল চীনের উহান শহরে। সেইখানে ওয়েট মার্কেট, ওটা ছিল হচ্ছে মাংস বিক্রির মার্কেট, ওয়েট মার্কেট নাম। তো সেইখানে ওই ওয়েট মার্কেটে যারা কর্মী ছিল, তারা দীর্ঘদিন আহ, পশু পাখি সেখানে জবাই করতো, করে সেখানকার থেকে মাংস বিক্রি করতো। করোনা ভাইরাস কি সাথে সাথে আমরা পেয়েছি কিনা, মানে একটা প্রাণীতে আজকে আমরা পেলাম, কালকে ওই প্রাণীটার দ্বারা ওই মানুষটা তার সাথে অ্যাটাচমেন্টে আসলো, তারপরে সেখান থেকে উৎপত্তি হলো কিনা, না, এভাবে হয়নি। ওই ওয়েট মার্কেটে গবেষকদের ধারণা অনুসারে ওখানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, এবং সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ওই কর্মীরা যারা ওখানে কাজ করত, ওই মাংস বিক্রি করায় দিত, কষাই বলা হয়, তারা সেখানে দীর্ঘদিন ধরে ওই অস্বাস্থ্যকর পরিবেশে এইসব মাংস বিক্রি করে আসছিল। তারা সেখানে প্রায় বলা যায় যে যদি 100 জন থেকে থাকে, তো 100 জন মোটামুটি 2-3 বছর বা 3-4 বছর ওই ওখানে সে যেসব পশু পাখি তারা সেখানে জবাই করতো, সেই সব পশু পাখির বিষ্ঠা, মলমূত্র এবং সেইখানকার তাদের নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে যে অপ্রয়োজনীয় অংশগুলো মানুষের খাওয়ার অনুপযোগী, সেই সব অংশগুলো সেখানে অস্বাস্থ্যকর অবস্থায় যত্রতত্র ফেলায় রাখতো। সেইখান থেকে সময়ের প্রেক্ষিতে প্রথম সেখানে বাদুড়কে গবেষকরা নির্দিষ্ট করেছেন যে বাদুড়ের মধ্যে প্রথম এই করোনা ভাইরাসের সিমটমসটা তারা পেয়েছিলেন। সেইখান থেকে বনরুই নামক একটা প্রাণী বা প্যাঙ্গোলিনের মধ্যে আসে, অথবা কেউ কেউ এই প্যাঙ্গোলিনের জায়গাতে বাদুড় থেকে সাপকেও বসান, যে বাদুড় থেকে সাপের মধ্যে এসেছে বা বাদুড় থেকে প্যাঙ্গোলিনের মধ্যে। এরপর সাপ থেকে মানুষের মধ্যে বা প্যাঙ্গোলিন থেকে মানুষের মধ্যে, এটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সিয়াল আছে। তো এভাবে ওই চীনের ওই শহর থেকে আমাদের মানুষের মধ্যে এই করোনা ভাইরাসের প্রভাবটা চলে আসে, যে সেইখানে যে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে যে মাংস বিক্রি করা হতো, সেসব মাংসের মধ্যে যেসব প্রাণীর মধ্যে এই করোনা ভাইরাসটি ছিল, তাদের অ্যাটাচমেন্টে যখন কর্মীরা গিয়েছিল, তার বলা যায় তার
অনেকদিন পরে সেই সিম্পটমসটা প্রকাশ পেল, কিন্তু আমাদের এখানে হিসেব অনুসারে যেটা কি, যে ডিসেম্বর মাসে আমরা সেই অবস্থাটা পাই, অর্থাৎ সিম্পটমসটা মানুষের মধ্যে চলে আসে। কিন্তু আমরা জেনেছি যে এই করোনা ভাইরাসটি কিন্তু মূলত পশু পাখির রোগ। তাহলে এটি মানুষের মধ্যে যখন চলে আসলো, তখন দেখা গেল যে বাদুড়ের মধ্যে বা এটি ওই বনরুইয়ের মধ্যে বা সাপের মধ্যে থাকা অবস্থায় যে জেনেটিক কোড নিয়েছিল, এটা কিন্তু তাদের কোনো সমস্যা করতো না। তাহলে সমস্যাটা কিভাবে হলো? যখনই সেটি মানুষের বডিতে চলে আসলো, দেখা গেল যে জেনেটিক কোডটা অনেক বেশি স্ট্রং হলো পূর্বের তুলনায়। আর এভাবেই করোনা ভাইরাসটা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো। তো এই করোনা ভাইরাসের সংক্ষিপ্ত একটা উৎপত্তি সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের শারীরিক গঠনটা আসলে কেমন, বা এটি দেখতে কেমন। হ্যাঁ, এটি দেখতে কেমন সেটির দিকে অবশ্যই একটু পরে আমরা যাব। তার আগে জেনে নিই যে এই করোনা ভাইরাস হলে আমাদের শরীরের মধ্যে কেমন ধরনের সিম্পটমস দেখা দেয়। সবচেয়ে কমন যে সিম্পটমসটা দেখা দেয় সেটি হচ্ছে যে হাঁচি হয়, কাশি হয়। এছাড়া নিউমোনিয়ার মতো কিছু লক্ষণও প্রকাশ পায়। সরাসরি যে নিউমোনিয়া হয় তা কিন্তু না। কারণ নিউমোনিয়া নিজেই একটা রোগ। আর করোনা ভাইরাস দ্বারা আক্রমণ পাওয়ার ফলে ওই মানুষটা আবার নতুন একটা রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার জন্য যোগ্য হয়ে যায়। নিউমোনিয়ার ক্ষেত্রে যেটি ঘটে, যে নিউমোনিয়া আহ, এখানে হচ্ছে যে মাইক্রো অর্গানিজমগুলি আছে বা ক্ষুদ্র অণুজীবগুলি আছে, সেটিগুলোর যখন আক্রমণ ঘটে আমাদের শরীরে, তো সেগুলোর আক্রমণ ঘটার সাথে আমাদের এই নিউমোনিয়া সম্পর্কিত। আমাদের যে ফুসফুস রয়েছে, যে ফুসফুস তন্ত্রটি, আমাদের শ্বাসতন্ত্র, এই ফুসফুসের ব্রঙ্কাসের সাথে যুক্ত আছে হচ্ছে আমাদের অ্যালভিওলাস নামক কিছু অংশ। ওই যে অ্যালভিওলাসের মধ্যে আমাদের যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া এসে আক্রমণ করে, ওই আক্রমণের সাথে সাথে কিছু লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, কেউ যদি একটা আদর্শ গঠনের মধ্যে অন্য বাড়তি একটা অংশ ঢোকায় দেয়, তাহলে অবশ্যই সেই আদর্শ যে স্ট্রাকচারটি সেটি বিচ্যুত হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ঘটবে। ঠিক সেভাবে আমাদের এই ফুসফুসের মধ্যে বা শ্বাসতন্ত্রের মধ্যে যখন নতুন কোনো বলতে যদি কোনো ভাইরাস অথবা কোনো ব্যাকটেরিয়া বা আমাদের শরীরের অংশ নয় এমন কোনো মাইক্রো অর্গানিজম যদি এখানে প্রবেশ করে, তাহলে দেখা যায় আমাদের কাশি হয়, আমাদের বুকে ব্যথা করে, অথবা জ্বর আসতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে। এই যে শ্বাস নিতে কষ্ট হতে পারে, এটিকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় যে ডিসনিয়া। ডিসনিয়া হতে পারে। তো এই যে নিউমোনিয়া, এটি ভাইরাস, ব্যাকটেরিয়া এটির দ্বারা হয়। কোন কোন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার দ্বারা? হ্যাঁ, যেহেতু ভাইরাসের নাম এখানে আছে, সুতরাং আমরা বলতে পারি যে রিনো ভাইরাস, তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপরে করোনা ভাইরাস, তারপর হচ্ছে আর্থনিও ভাইরাস, তারপর হচ্ছে অ্যাডেনো ভাইরাস, তারপর হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা, এবং কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার এটি যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারাও এই নিউমোনিয়া রোগটা হয়। আচ্ছা, এখানে করোনা ভাইরাসের আক্রমণেও কিন্তু নিউমোনিয়ার প্রকোপটা, লক্ষণটা প্রকাশ পেতে পারে, এটি মানে স্পষ্ট, কিন্তু সম্পূর্ণ লক্ষণ যে প্রকাশ পাবে তা কিন্তু না। এটি অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে, যে কখনো এটি সম্পূর্ণ লক্ষণ প্রকাশ পাবে না। এরপর কিছু ব্যাকটেরিয়া আছে, যেসব ব্যাকটেরিয়া আমরা সেই ছোটবেলায় কিছু ব্যাকটেরিয়ার নাম পড়েছিলাম, সেটি হচ্ছে যে স্টেপ্টোকাস যে নিউমোনিয়া, এটির দ্বারা আমাদের এই পৃথিবীতে প্রায় 50% মানুষ এই ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণ হয়ে নিউমোনিয়ায় ভোগে। এছাড়া আরো বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো পার্সেন্টগত দিক থেকে অনেক কম, অর্থাৎ সেই ভাইরাসগুলি অর্থাৎ সেই ব্যাকটেরিয়াগুলো দ্বারা আক্রমণ খুব কম হয় বা কম মানুষ আক্রান্ত হয়। কিন্তু সবচেয়ে বেশি যে ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণ হয় সেটা হচ্ছে স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লাইমাইডোফিল, তারপর হচ্ছে হেমোফাইলাস, তারপর হচ্ছে সাইকোপ্লাজমা। এগুলো বেশ কিছু ব্যাকটেরিয়া যেগুলো আক্রমণ হয় নিউমোনিয়া হতে পারে। তো করোনা ভাইরাসের ক্ষেত্রে আর একটা যে লক্ষণ প্রকাশ পায় সেটি হচ্ছে যে আমাদের যে শ্বাসতন্ত্র, এর মধ্যে জল জমে যেতে পারে। কি জন্য? সেখানে কফ জমে যায়, জমে গিয়ে সেখানে পুজ হতে পারে, এবং সেখান থেকে সেখানে জল জমে যেতে পারে। এবং সেই সাপেক্ষে যদি সেখানে জল জমে যায়, তাহলে আমাদের যে শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, তো সেই শ্বাস প্রশ্বাসটা সেখানে গিয়ে কোনো ধরনের কার্য সম্পাদন করতে পারে না, মানে আমাদের পুরা সিস্টেমটা লস ঘটে, বা সেই পুরা সিস্টেমটা মারা যায়, বা সেই সিস্টেমটা বন্ধ হয়ে যায়, কার্যক্রম বন্ধ করে দেয়। আমরা প্রকৃতি থেকে যে নিঃশ্বাসটা নিচ্ছি, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেনটা আমাদের ফুসফুসে গিয়ে ফিল্ট্রেট হয়, সেখানে গিয়ে আমাদের অক্সিজেনটা শরীরের কোষের মধ্যে শোষণ হয়ে যায়, এবং সেখান থেকে আমরা করোনা, অর্থাৎ আমাদের যে করোনা ভাইরাসের জন্য যে এই শোষণটা, এই শোষণটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে বন্ধ করার অবস্থা পাই।
এবং আমাদের যে কার্বন ডাই অক্সাইড যে নির্গত হওয়ার অবস্থাটা সেটা আমরা পাই না যখন আমাদের এই করোনা ভাইরাসের আক্রমণটা ঘটে, যে ফুসফুসের এইরকম একটা খারাপ অবস্থা তৈরি হয়। এখন যেটা সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাসের যে সূচনা অবস্থাটা যে পৃথিবীতে কিভাবে এসেছিল সেটি নিয়ে একটু জানলাম। আর এই করোনা ভাইরাসের আক্রমণ করলে আমাদের শরীরে একটা যে লক্ষণ প্রকাশ পায় সেইটাও জানলাম আমরা। এখন এই করোনা ভাইরাসের একটু শারীরিক গঠন বা এটি দেখতে কেমন সেটি নিয়ে আমরা বলতে পারি। এই করোনা ভাইরাসটার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আহ, একটা গোল, এই গোলের উপরের দিকে কিছু তন্তু বা স্পাইক থাকে, এটিকে বলা হয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ স্পাইক। তাহলে একটা গোল যদি আমরা কল্পনা করি, ভিতরে ফাঁপা ধরি প্রথমে, আর উপরে একটা করে স্পাইক আছে, সেই স্পাইকগুলো গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ। ঠিক এই গ্লাইকোপ্রোটিনের পার্শ্বে, মানে ঠিক পার্শ্বে হতে পারে ডানে বামে, এই পার্শ্বে বা উপরের নিচে, নিচে না মানে উপরে অথবা সামনের দিকে বা পেছনের দিকে, জাস্ট এর পেছনে বা সামনে বা ডানে বামে একটু জায়গা ফাঁকা রেখে থাকে হচ্ছে মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিনের ঠিক পাশে থাকতে পারে এনভেলপ স্মল মেমব্রেন প্রোটিন। তাহলে এই জিনিসটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি যে এটি হচ্ছে আমাদের সেই, এই যে এই অংশটি যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই আমাদের স্পাইক বা এটি আমাদের সেই স্পাইক বা গ্লাইকোপ্রোটিন। ঠিক এই যে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে ছোট্ট অংশ, এটি হচ্ছে আমাদের সেই আহ, ছোট ইনভেলেপ প্রোটিনটা, মেমব্রেন প্রোটিনের মতো। এটি হচ্ছে সে আমাদের মেমব্রেন প্রোটিনের অংশ। তারপরে এই যে একটা নীল অংশ দেখতে পাচ্ছি আমরা, এই নীল অংশটি এই নীল অংশটির ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে এইখানে যে নীল অংশটুকু, এই নীল অংশটুকু হচ্ছে আমাদের হেমাগ্লুটানিন অ্যাস্টার। এই নীল অংশটুকু এটিও হচ্ছে আমাদের এই স্পাইক বা গ্লাইকোপ্রোটিন, এরপর মেমব্রেন প্রোটিন, এরপর কিছু কিছু জায়গাতে আমাদের এই প্রত্যেকটা এই ফাঁকের মধ্যে দেখা যাচ্ছে যে গ্লুটানিন অ্যাস্টারেস থাকতেছে। তারপর এরই ঠিক মাঝে, এই মেমব্রেন প্রোটিনের ঠিক মাঝের দিকে যেটা পাই আমরা সেটি হচ্ছে যে একবারে স্মল, একবারে মেমব্রেন প্রোটিনের অংশটুকু। তো এটি হচ্ছে আমাদের একটা করোনা ভাইরাসের স্ট্রাকচার, যেটির মধ্যে আমাদের এই শারীরিক গঠনটা দেখানো যায়। আর এটি, এই পুরা ভাইরাসটি মোটামুটি হচ্ছে 120 থেকে 160 ন্যানোমিটার এরকমটা মানে পাওয়া গেছে আর কি, অথবা 60 থেকে 120, বেশ কিছু তথ্যগত যে এদের মধ্যে 60 থেকে রেঞ্জটা 160 ন্যানোমিটারের মধ্যে, অর্থাৎ এর যে দৈর্ঘ্যটুকু পুরা শারীরিক গঠনটা। আর সবচেয়ে ভিতরের দিকে যেটি আছে সেটি হচ্ছে নিউক্লিয় প্রোটিন, আর এই নিউক্লিয় প্রোটিনটা এক ফিতা বিশিষ্ট, আর সেটি হচ্ছে কি আরএনএ। আর এটাই হচ্ছে তার জিনোমিক যে বৈশিষ্ট্যটা বা সেইটা, যেখানে সে তার যখন একটা হোস্ট বডিতে বা একটা কোষের মধ্যে আক্রমণ করে, এই নিউক্লিয় প্রোটিনটা ওই কোষের মধ্যে চলে যায়, গিয়ে সেখান থেকে আবার নতুন বংশ সৃষ্টি করতে পারে। তো তাহলে করোনা ভাইরাসের যে শারীরিক গঠন সেটি নিয়ে আমরা জানলাম। এখন এই করোনা ভাইরাসের সম্পর্কে আমাদের কি কি জানা উচিত? আর এই করোনা ভাইরাস সম্পর্কে আমাদের যতটুকু জানা ছিল আমরা ততটুকু জেনেছি, কিন্তু আমাদের আর কি কি জানা উচিত? হ্যাঁ, করোনা ভাইরাস সম্পর্কিত তথ্যগুলো প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, এবং সেই তথ্যগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই সবসময় দৃষ্টি দিতে হবে। আর এর জন্য আমাদের তথ্যের একটা আহ, বিশ্বাসযোগ্য স্থান হিসেবে আমরা ধরতে পারি যে সিডিসি, ডাব্লিউএইচও এবং অন্যান্য যে বড় বড় ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলি রয়েছে সেগুলোর প্রতি। তাহলে আমরা করোনা ভাইরাস সম্পর্কে আর কি কি জানবো, বা কোভিড-19 সম্পর্কে কি কি জানবো? এই দুটো কি একই, যে করোনা ভাইরাস সম্পর্কিত কি কি জানবো বা কোভিড-19 সম্পর্কে কি কি জানবো? আসলে কোভিড-19টা এটা হচ্ছে ওই ভাইরাসটা যখন আক্রমণ করে আমাদের কি কি রোগ মানে আমাদের কি কি লক্ষণ প্রকাশ পায় সেই অংশটুকু। তার মানে অবশ্যই কোভিড-19 সম্পর্কে এই বর্তমানে কিছু কিছু তথ্য প্রকাশ হয়েছে যেগুলো যে আমাদের শরীরে কোনো সিম্পটমসই প্রকাশ পাচ্ছে না, তারপরেও সেটি পজিটিভ দেখাচ্ছে, যে আরটিপিসিআর এর মধ্যে যখন আমাদের স্যাম্পলটা দেওয়া হচ্ছে, সেই স্যাম্পলটা দেওয়ার পর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সেখান থেকে আমাদের যে
তথ্যগুলো পাচ্ছি, দেখা যাচ্ছে যে সে তার ক্ষেত্রে পজিটিভ, আবার কারো ক্ষেত্রে নেগেটিভ। তো এরকম কিছু অবস্থা ঘটতেছে। তো এই সম্পর্কিত এই যে করোনা ভাইরাস নিয়ে বেশ কিছু অপবিজ্ঞান বা ভ্রান্তিমূলক বা গুজবমূলক তথ্য প্রকাশ আছে। তো সেগুলোর মধ্যে যেটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে এই যে সম্প্রতি কিছুদিন আগে এডওয়ার্ড অনিল আর হচ্ছে আহ, গবেষক, উনি ক্যান্সার গবেষক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, এবং সেখানকার আরেকজন গবেষক তিনি ছিলেন মাইক্রোবায়োলজিস্ট ডক্টর এলিসা গ্রানাতে। তো এদেরকে নিয়ে বেশ কিছু ভ্রান্তিকর তথ্য প্রকাশ পেয়েছে, যেমন হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে করোনা ভাইরাস নিয়ে প্রথম নারী হচ্ছে ডক্টর এলিসা গ্রানাতে। এরকম কিছু তথ্য যে তিনিও অনেক মহিয়সী নারী, হ্যাঁ তিনি অবশ্যই মানবজাতির জন্য যতটুকু নিজেকে প্রকাশ করতে পারছেন সেখানে নিয়ে সেটা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর, কিন্তু তাকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্যগুলি প্রকাশ পাচ্ছে সেটি অবশ্যই আমাদের জন্য একটা ভ্রান্তিকর অবস্থা বা গুজব। যেমন প্রকাশ পেয়েছে যে সে যদি ওই করোনা ভাইরাস সম্পর্কিত যে ভ্যাকসিনটি তাকে দেওয়া হয়েছে, তা সেই ভাইরাসটি যদি সে গ্রহণ করতে না পারে বা তার শরীর যদি অক্ষম হয় তাহলে সে মারা যাবে। এরকম কিছু বিষয় নিয়ে কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল কিছু কিছু মিডিয়াতে বা কিছু কিছু যে অনলাইন নিউজগুলোতে, যে ডক্টর এলিসা গ্রানাতে মারা গেছে। আসলে বিষয়টা কি তাই? না, মূল ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিন যখন দেয়া হয় তখন একজন বা দুইজনের উপরে দেয়া হয় না, এটি দেয়া হয় বেশ কিছু জনের উপরে। ধরা যায় যে সর্বনিম্ন 50 জন বা 100 জন বা 500 জন, এটি গবেষক তার নিজের চাহিদা অনুসারে একটা টিম ভাগ করে থাকে। সেই টিমের মধ্যে কিছু অংশ থাকে যারা ফলস ভ্যাকসিন পায়, আবার কিছু কিছু থাকে যারা হচ্ছে ট্রু ভ্যাকসিন পায়, কিন্তু তারা একটা টিমেরই অংশ। ওই টিমের মধ্যে যারা ফলস ভ্যাকসিন পায় তাদেরকে দেয়া হয়, আহ, বলা যায় যে তাদেরকে মূল যে ভ্যাকসিনটা সেটা দেয়া হয় না, না দিয়ে তাদের যে ফলস ভ্যাকসিনটা দেওয়া হলো সেই ভ্যাকসিনটা দেওয়ার ফলে তাদের যে শারীরিক যে একটা পরিবর্তন বা তাদের যে কী লক্ষণ প্রকাশ পাচ্ছে বা তারা কী ধরনের মেইনটেনের মধ্যে চলে আসলো, এবং যাদেরকে ট্রু ভ্যাকসিনটা দেওয়া হলো তাদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনটা কেমন কী হলো বা কী ধরনের লক্ষণ প্রকাশ পেলো, এই দুটার মধ্যে তুলনা করে গবেষক, করে তিনি ফলাফল দিতে পারেন যে ওই ভ্যাকসিনটা যেটা ট্রু ভ্যাকসিন ছিল সেটা আদৌ ওই শরীরের জন্য কার্যকর কিনা। তারপর তিনি সেটা পুরো বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য একটা অবস্থা দিতে পারে। তো এই গবেষণার ক্ষেত্রে অর্থাৎ এই ডক্টর এলিসা গ্রানাতের ক্ষেত্রে যে গবেষণা হয়েছিল, তিনি যেখান থেকে অর্থাৎ নিয়েছিলেন, এখানে কেউ কেউ বলছে যে সে নিজেই নিজের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করছে, আসলে তেমনটি না। সে নিজেই নিজের শরীরে ভ্যাকসিন গ্রহণ করে নাই, এমনকি এটাও নির্দিষ্ট না যে সে ট্রু ভ্যাকসিন নিয়েছে নাকি ফলস ভ্যাকসিন নিয়েছে। এর মধ্যে যে মাইক্রোবায়োলজিস্ট যে এলিসা গ্রানাতে, ওনার ক্ষেত্রে যে বক্তব্য আমরা এই সম্প্রতি পেয়েছি যে বিভিন্ন মিডিয়াগুলোতে, প্লাস তার নিজের যে টুইটার অ্যাকাউন্ট সেখান থেকে, যে তিনি তার সম্পর্কিত যে তথ্যগুলি প্রকাশ পাচ্ছে সেগুলো সম্পূর্ণটাই রুমর, কোনো সত্য তা নেই এসবের মধ্যে, অর্থাৎ তিনি মারা যাননি, তিনি যে বেঁচে আছেন সেটি তিনি প্রমাণ করেছেন। তো এই যে তথ্যগুলি প্রকাশ পাচ্ছে, এই তথ্যগুলি আসলে আমাদের জন্য একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করাচ্ছে। এই করোনা ভাইরাস আসলে আমাদের জন্য কোনো ভীতিকর কোনো কিছু নয়, কিন্তু এই সব তথ্যগুলো থেকে ভীতিকর অবস্থা সৃষ্টি করানো হচ্ছে। অবশ্যই তাহলে এটা একটা, বলা যায় যে মানসিক দিক থেকে আঘাত করা হচ্ছে আমাদেরকে, যে ভুল তথ্যগুলোকে দিয়ে। তো এলিসা এই যে গবেষণা টিমের সাথে ছিল, তাকে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেখানে প্রায় 1102 জনের মতো ছিল, তার মানে সেখানে এলিসা বাদেও প্রায় 1101 জন ছিল। তার মধ্যেও একজন ক্যান্সার গবেষক ছিল, ডক্টর এডওয়ার্ড ওনিল, তিনিও বেঁচে আছেন, এলিসাও বেঁচে আছেন, বাকি 1100 জন তারাও বেঁচে আছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে বলা হয়েছিল যে মাত্র 2 জনই ভ্যাকসিন থেকে নিয়েছে, বা এই টিমের মধ্যে যারা ছিল তারা নিজেরা নিজেদের ভ্যাকসিন নিয়েছে, এবং সেখান থেকে যদি তারা সেটা শরীরের সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে তারা বাঁচতে পারবে, তা না হলে বাঁচতে পারবে না। হ্যাঁ, এরকম একটা ঘটনা হয়েছিল 1975-76 সালের দিকে, যখন হচ্ছে আমাদের ওই যে স্মল পক্স সম্পর্কিত বিষয়গুলো এসেছিল পৃথিবীতে প্রথম, সেই সময়টাতে। কিন্তু আমরা তো সেই সময় থেকে বর্তমান 2020, সময়ের ফারাকটা অনেক বেশি। তাহলে কি আমরা সেই আদিম যুগের মধ্যে পড়ে আছি এখনো? আমাদেরকে বিজ্ঞানের যে পরীক্ষিত জ্ঞান, যে পরীক্ষা লব্ধ জ্ঞান, যে পর্যবেক্ষণ সমৃদ্ধ যে জ্ঞানটুকু সেটা কি আমরা পাচ্ছি না? তো এখন এক্ষেত্রে আরো যে বিষয়গুলো দেখা যায়, যে
এই করোনা ভাইরাসে নিয়ে যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আবার চালু রয়েছে, সেই চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে এই অপবিজ্ঞানটা কেমন করে আসে? এই যে এই চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা একটা ছোট্ট লিস্ট করতে পারি। একটা অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, প্রাকৃতিক চিকিৎসা, আরো অসংখ্য। আয়ুর্বেদিকের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল এখানে দেয়া যায়, সেটা হচ্ছে গোমূত্র। কিছুদিন আগে ভারতে খুব বেশি আহ, বলা যায় যে মুখে মুখে প্রচলন হয়ে গেল, এবং কেউ কেউ এটি আহ, পানও করছিল, করার পর তার শরীর বেজায় খারাপ। আসলে হ্যাঁ, গোমূত্র খুব ভালো, কিন্তু সেটি শুধুমাত্র সার হিসেবে, আমাদের শরীরের জন্য না, মাটির জন্য। তো এই যে চিকিৎসা পদ্ধতি নিয়েও যে বিভিন্ন ধরনের বলা যায় যে একটা অপবিজ্ঞান চালু রয়েছে, বা আমাদের জনমানুষের মধ্যে একটা প্রভাব ফেলতেছে, এটিও কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি, এবং কারো কারো জন্য বলা যায় যে রুচির দিক থেকে একটা ঘৃণিত অবস্থা তৈরি করায় দেয়। এরপরে যেটা দেখা যায় যে অ্যালোপ্যাথিকের দিক থেকে, বা যেটিকে আমরা মেডিকেল সায়েন্স বলতে পারি, এটি গ্রামে গঞ্জে ওই যে যারা একটু বলা যায় যে ডাক্তার সমতুল্য কিন্তু ডাক্তার নয়, তারা হচ্ছে বেশ কিছু কোর্স করে 6 মাস, কেউ 3 মাস, বা কেউ 1 বছর, বা কেউ 1.5 বছর, যে যার সুবিধে মতো এই ধরনের কিছু কোর্স করে। তারা বেশ কিছু গ্রুপের ওষুধের সাথে পরিচিত হয়, এবং সাধারণ কিছু সিম্পটমসের তারা ধারণা পেয়ে থাকে, এবং সেখান থেকে তারা ডাক্তার হয়ে যায়। তারা তাদের নাম প্লেটে ডাক্তার লিখে তারা একটা চেম্বার খুলে বসে, এবং ওই গ্রামে গঞ্জে তারা এই চিকিৎসা দেওয়া শুরু করে। তো এই ক্ষেত্রেই এই বিভ্রান্তিটা তৈরি, যে তারা যে সাজেশনটা বর্তমানে যেসব রুগীরা এই বিভিন্ন ধরনের সিম্পটমস আক্রান্ত হচ্ছে, সকলকে অ্যান্টিবায়োটিকের জন্য নির্দেশনা দিচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে করোনা ভাইরাসও হয়েছে বা হচ্ছে, বা যাদের শরীরে এটা ইনকিউবেটর অবস্থায় আছে বা ইনকিউবেশন অবস্থায় আছে, এই পিরিয়ডের মধ্যে, ইনকিউবেশন পিরিয়ড বলতে বোঝায় যে একটা, দুঃখিত, রোগ যখন শরীরে প্রবেশ করে, সেই রোগটা লক্ষণ প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। তো সেই সময়টা পর্যন্ত ওই যাদের ক্ষেত্রে করোনা ভাইরাস নিয়ে ধারণ করতেছে, তাদের ক্ষেত্রে এইসব অ্যালোপ্যাথিক গ্রামেগঞ্জের ডাক্তারেরা সাজেশন দিচ্ছে, দুঃখিত, অ্যান্টিবায়োটিকই হচ্ছে এই প্রতিরোধের মূল ঔষধ। তো এক্ষেত্রে যারা গ্রামে-গঞ্জে যারা এর যুক্তি বা কারণকে খুঁজতে যায় না, তারা দেখে যে হ্যাঁ, এটি আসলে সত্যি মনে করে নেয়, এবং সেটি তারা প্রয়োগও শুরু করে। এর ফলে যে তারা যে টাকাটুকু ক্ষয় করে ওই অসুখের পিছনে, এটি বলা যায় তাদের একদিক থেকে অর্থনৈতিক ধস, এবং একদিক থেকে মানসিক মন্দাগ্নি, এবং একদিক থেকে লাভবান হচ্ছে কে? সেই ডাক্তারটি। এর পেছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। যেমন আমাদের ধরা যায় যে একটা শহরে যে হাসপাতাল বা চেম্বারগুলি রয়েছে, সেগুলির মধ্যে কিছু নিয়মিত ডাক্তার রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আমাদের এই অর্থাৎ নির্দিষ্ট এলাকাগুলোতে রয়েছে। তো তাদের ক্ষেত্রে কিছু কিছু এলাকার যে ওই এলাকাগুলোর আবার কিছু স্থানীয় মানুষ, তাদের সাথে একটা আ লেনদেন হয়ে যায়, বন্ধুসুলভ লেনদেন। তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা যে নির্দেশনা যখন যা দিয়ে দেয়, আমরা সেটাকে হ্যাঁ সূচক জবাব দিয়ে মেনে নিই। কিন্তু আদৌ কি সেটা সঠিক? তারা সবসময় যেটাকে বলে আমরা সেটা কি সত্যি বলে মেনে নিব, বা বিশ্বাস করে নিয়ে সেটাকে আমাদের দৈনন্দিন জীবনে এপ্লাই করা শুরু করে দিব? আদৌ না। এরপরে হোমিওপ্যাথিকের কিছু বিষয় রয়েছে, যে হোমিওপ্যাথিকের মধ্যে যে কিছু কিছু হোমিওপ্যাথিক আমাদের এই করোনা ভাইরাসের জন্য উপযোগী। যেখানে হোমিওপ্যাথি নিজেই বিজ্ঞানসম্মত নয়, সেখানে হোমিওপ্যাথি দাবি করে যে সে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এরকম কিছু তথ্য ইউটিউবে আমরা ভিডিও আকারে পাই, যে কিছু কিছু আহ, যারা কোর্স করছে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিতে, কেউ 6 মাস, কেউ 1 বছরের, অথবা কেউ 3 বছর, 4 বছরের, অথবা কেউ এই বিষয়ে সম্যক পড়াশোনাও করছে, তারা এই করোনা ভাইরাস নিয়ে এই হোমিওপ্যাথির একটা চিকিৎসা পদ্ধতি উত্থাপন করতেছে। এরপর যেটা আসে, যে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, এটার ক্ষেত্রে তো আমরা বিভিন্ন ধরনের একটা ভ্রান্ত পরিবেশ দেখতেই পারি, যেমন থানকুনি পাতা খাওয়া, তারপরে তুলসী পাতা খাওয়া, মধু, কালোজিরা, আরো বেশ কিছু। আর কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে তো অবশ্যই আছে গাছের সেই মূল, এই গাছের মূল দিয়ে তারা বিভিন্ন ধরনের অবস্থা অর্থাৎ চিকিৎসার আহ কাঁচামাল দিয়ে রোগীকে দিয়ে থাকে। তারা বলে যে হ্যাঁ, এগুলো খেলে করোনা হবে না। তো এটি আমাদের যে চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা সম্যকভাবে যে গুজব বা ভ্রান্ত ধারণাগুলো পাচ্ছি, এই ধারণাগুলো আমাদের মধ্যে কতটুকু মানসিক মন্দাগ্নি দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যে সচ্ছল জীবনযাপন সেটিতে অসুবিধা সৃষ্টি করতেছে, তার একটা কারণ। এরপর আমরা বলতে পারি
তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম একটু সামারি করে নিই। যে করোনা ভাইরাসের সূচনা, এরপর তার শারীরিক যে গঠন সেটি, এরপর এটির যে চিকিৎসা পদ্ধতির মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা বা গুজব বা প্রচলিত যে একটা কুসংস্কার রয়েছে সেটি। এখন যেটি জানবো আমরা, যে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, তো সেইগুলো এবং এইগুলোর সাথে সাথে বেশ কিছু প্রশ্ন আসবে, আমরা সেগুলোর উত্তর দিব সেই সাথে। প্রথমেই যেটি এখানে বলা যায় যে চীনের যে মানুষজন তারা হচ্ছে পোকামাকড় খায়, তারপর সেই পোকামাকড় খাওয়ার ফলে তাদের পেটের অসুখ হয়, এই জন্য এমন কাজ যাতে অন্য আর কেউ না করে এই ব্যাপারে সাবধান হতেই এই রোগের নাম তারা দিয়েছে করোনা। আদৌ কি তাই? না, এটি একটা ভ্রান্ত ধারণা, এটি প্রথম। এরপর সে দ্বিতীয়টাতে, গরুর মূত্র করোনা মারতে অত্যন্ত পারদর্শী। হ্যাঁ, অবশ্যই এটা একটু আগেও বলা হলো যে করোনা ভাইরাসের অর্থাৎ গরুর মূত্র অবশ্যই সার হিসেবে উপযোগী, খুবই পারদর্শী, কিন্তু মানুষের জন্য নয়। এর ভিতরে যে ক্ষতিকর উপাদানগুলো আমাদের শরীরে তাৎক্ষণিক মৃত্যুর জন্য কারণ হতে পারে। এরপর 3 নম্বর যেটি, যে সূর্য ওঠার আগে 7টা তুলসী পাতা খেয়ে নিতে হবে এবং সেই পাতা খেলে করোনা হবে না। হ্যাঁ, সূর্য ওঠার সাথে তুলসী পাতার অবশ্যই অবশ্যই সম্পর্ক আছে, কারণ সূর্য যদি না ওঠে তুলসী পাতা তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, সেই গাছটি মারা যাবে। সুতরাং এইখানে এই তুলসী পাতার সাথে করোনার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তুলসী পাতাকে আমরা ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের নিরাময় রূপে গ্রহণ করতে পারি, মাঝে মধ্যে গ্রহণ করেছি আমরা ছোটবেলায়, যখন কাশির উপক্রম হয়েছি মাঝে মধ্যে, তখন দেখা যায় যে আশপাশে কোথাও তুলসী পাতা থাকলে সেখান থেকে আমরা সেই তুলসী পাতা খেয়েছি। এটি অবশ্যই আমরা নিজেরা খাইনি, এটি আমাদেরকে খাওয়ানোর পদ্ধতিটা শেখানো হয়েছিল সেই সাপেক্ষে। এরপর যেটা দেখা যায় যে চীনে করোনার আক্রমণ হয়েছে, শুনলাম আল্লাহর গজব শুরু হয়েছে, অতএব আমাদের মানবজাতি এখন ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই অনেক নামাজ পড়তে হবে। এই মেসেজটি আপনি 1000 জনকে ফরওয়ার্ড করলে আজকে রাতের মধ্যে একটা সুসংবাদ জানতে পারবেন। এটার বিচার আপনারাই করুন, যেটাকে কি বলবেন আপনারা। করোনা প্রতিরোধে তুলসী গাছের নিচে বিশেষ এক ধরনের কাঠ পাওয়া যাচ্ছে। এই কাঠকে পুড়িয়ে নিয়ে সেইটার কয়লা পানিতে গুলিয়ে খেলে করোনা হবে না। এখানে কাঠ কোথা থেকে আসলো, সেই কাঠের আদৌ অস্তিত্বটা কি, সেই কাঠটার মধ্যে কি কি উপাদান আছে, সেই উপাদানগুলো শরীরের জন্য উপযোগী কিনা, আর সেখানে যে কাঠ যখন আমরা পুড়াচ্ছি কয়লা হিসেবে সেখানে কার্বন থাকতেছে, সেই কার্বনটা আমাদের শরীরের গ্রহণ উপযোগী কিনা, এই সম্পর্কিত কোনো পরীক্ষালব্ধ ফলাফল নাই। তাহলে এটিকে আমরা কি বলবো? অবশ্যই এটিও ভ্রান্ত ধারণা। এরপর যেটি আসে, সারাদিন সাবান স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বিষয়টা কি আদৌ তাই? না, সারাদিন সাবান স্যানিটাইজার ব্যবহার করতে হবে না, অর্থাৎ 24 ঘন্টা সাবান বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে না। সাবান ব্যবহার করার কারণটা হচ্ছে যে করোনা ভাইরাস যদি আমাদের হাতে বা চোখে মুখে থেকে থাকে তাহলে ওই সাবানের যে লেয়ারটা, অর্থাৎ আমাদের সাবানের যে ক্ষারীয় অংশ, সেই সাবানের ক্ষারীয় অংশটা আমাদের ওই করোনা ভাইরাসের যে লিপিড বা স্নেহ জাতীয় যে পদার্থটা আছে, অর্থাৎ ওই যে স্পাইকের মতো যে অংশটুকু যেটি আমরা দেখলাম, সেটি হচ্ছে যে দুঃখিত, এই যে এই অংশটুকু, এই লেয়ারটুকু, সেটি হচ্ছে নষ্ট হয়ে যাবে। আর এই অংশটুকু নষ্ট হওয়ার জন্যই আমরা সাবান দিয়ে হাত ধোবো, কিন্তু সব সময় না। যখন আমরা দেখলাম যে বাইরে গেলাম, বাইরে থেকে আবার যখন ভেতরে বাসায় আসবো, বাসায় তো অন্যান্য সদস্য রয়েছে, তাদেরকে সেফ রাখার জন্য আমাদের শরীরটাকে প্রতিরোধ করতে আমরা হাত দিয়ে শরীর পরিষ্কার করে নেব। এই জন্য আমাদেরকে সাবান ব্যবহার করতে হবে, কিন্তু বাসাতে সব সময় আসি, যেটাকে বলতেছি আমরা কোয়ারেন্টাইনে আছি, কিন্তু তখন আমরা সব সময় হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ব্যবহার করতে হচ্ছে না। এরপর যেটা আসছে ভ্রান্ত ধারণার মধ্যে, যে হালকা ফ্লু বা হালকা কফ হাঁচি হলেই তার করোনা ভাইরাস হয়েছে বা করোনা কোভিড-19 আক্রমণ হয়েছে। হ্যাঁ, এটিও একটি ভ্রান্ত ধারণা। এরপর যেটি আছে যে থানকুনি পাতা থেকে মুক্তি। হ্যাঁ, 1700 শতকের দিকে আফ্রিকা, জাভা, তারপরে শ্রীলঙ্কা, তারপরে এদিকে হচ্ছে জিম্বাবুয়ে, এইসব দেশগুলোতে এই থানকুনি পাতা নিয়ে ঘরোয়া চিকিৎসা পদ্ধতির প্রচলন শুরু হয়েছিল, কিন্তু সেটি বিজ্ঞানসম্মত কিনা সেই জিনিসটি প্রমাণিত নয়। এমনকি থানকুনির পাতা যদি আমরা 50 মিলি বা এর বেশি খেয়ে থাকি, দেখা যায় যে শরীরে আমাদের বমির উপক্রম হয় কারো কারো ক্ষেত্রে।
সকলের ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটি একেবারে হুলস্থুল কাণ্ড ঘটায় দেয়। তাহলে এটি কি আদৌ আমাদের জন্য কার্যকর? এরপরে যে ধরনের ভ্রান্ত বিশ্বাস আছে সেটা হচ্ছে যে দিনে 5 বার অজু করলে করোনা হবে না। আচ্ছা, এইখানকার যে কথাটি সেই কথাটিকে জাস্ট একটাই উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে যে দিল্লির যে তাবলিগের যে অবস্থাটি হয়েছিল, তাহলে সেটির ব্যাখ্যাটা আসলে কি তাহলে? এরপর যেটা আছে যে গোবর দিয়ে স্নান করলে করোনা হবে না। আচ্ছা, গোবর দিয়ে স্নান করলে করোনা হবে না, এই ব্যাপারটা আসলে কেমন? গোবর অবশ্যই সার হিসেবে ভালো। তাকে যদি আমরা পানিতে গুলে যদি জমিতে প্রয়োগ করাই দিই, তাহলে মাটির সাথে তার একটা ইন্টারাকশন হয় খুব গভীরভাবে। কিন্তু আমাদের শরীরের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। এরপরে যেটা আছে ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্ত ধারণা বা গুজব, বাদুড়ের স্যুপ থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। আসলে বাদুড়ের স্যুপ থেকে উৎপত্তি হয়নি। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে প্রথমে বিশ্বাস করা খুব ভার হয়ে যায়। কারণ আমরা নিউজে বা তথ্যগুলোতে দেখেছি যে একজন ব্যক্তি স্যুপ খেয়েছে, সেখানে বাদুড় ছিল, সেখান থেকে সে খাওয়ার ফলে তার করোনা ভাইরাস হয়েছে। কিন্তু আদৌ সেটি না। কারণ গবেষকরা যেটা পেয়েছে সেটা আমরা সামনের দিকে গিয়ে আলোচনা করতেছি, ওটা একটা প্রশ্ন আছে আমাদের, সেখান থেকে আমরা এটার উত্তরটা জেনে নিব। এরপর যেটা আছে সেটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক। এই সার্জিক্যাল মাস্ক করোনা ভাইরাস প্রতিরোধ করে। আচ্ছা, সে কি প্রতিরোধ করে, এই জিনিসটা সত্যি কি মিথ্যা, এই জিনিসটা কিন্তু আদৌ সকলের জন্য, মানে সকলের বোধগম্য নয়। আসলে সার্জিক্যাল মাস্ক করোনা প্রতিরোধের জন্য অযোগ্য। এটিও একটি ভ্রান্ত বিশ্বাস যে সার্জিক্যাল মাস্ক করোনা প্রতিরোধ করে। অবশ্যই অবশ্যই সঠিক যে তথ্যটি যে সার্জিক্যাল মাস্ক করোনা প্রতিরোধ করতে পারে না। এরপর আরো যেটি ভ্রান্ত ধারণা দেখা যায়, এটি হচ্ছে 12 নম্বরে, যে 12 নম্বর সম্পৃক্ত করছি আর কি পয়েন্ট আকারে, যে অন্যান্য দেশ থেকে যদি আমরা মালামাল কিনি, সেই সব মালামালের সাথে আমাদের করোনা ভাইরাস অ্যাটাচড অবস্থায় থাকবে, আর সেখানে যদি আমরা স্পর্শ করি সেখান থেকে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হব। এটাও একটা ভ্রান্ত অবস্থা, এটি কখনোই আক্রান্ত এভাবে হয় না। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করব, সামনে একটা প্রশ্ন পাবো আমরা এরকম, সেখান থেকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটা আছে ভ্রান্ত ধারণা যে ভিটামিন সি খেলে করোনা ভাইরাস প্রতিরোধ হবে, এটিও একটি ভ্রান্ত বিশ্বাস। চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার খেলে আমাদের কোভিড-19 হবে, এটিও একটি ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্ত ধারণা বা গুজব বা কুসংস্কার সৃষ্টি করার একটা সূচনা পর্ব বলা যায়। করোনা ভাইরাস ট্রাম্পের ষড়যন্ত্র, এটি আপনারাই বিচার করুন যে এটি আসলে কি। এটি বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, হ্যাঁ এটিও ভ্রান্ত বিশ্বাস। এটি মল পরিত্যাগের বলে ছড়িয়ে পড়ে, হ্যাঁ এটিও ভ্রান্ত বিশ্বাস। আর একটি জিনিস যেটি সে গায়ে অ্যালকোহল বা ফ্লোরিন দিয়ে রাখলে, সরি, ক্লোরিন দিয়ে রাখলে আমাদের শরীরে করোনা ভাইরাস আক্রমণ ঘটবে না। এটি আসলে কি? হ্যাঁ এটিও একটি গুজব, এটিও একটি ভ্রান্ত ধারণা, এটিও একটি কুসংস্কারের সূচনা করতেছে। গায়ে ক্লোরিন জাতীয় যে পদার্থগুলি রয়েছে আর অ্যালকোহল জাতীয় যে দ্রব্যগুলি রয়েছে, সেই জিনিসগুলো আমাদের কাছে দিয়ে রাখলে করোনা ভাইরাস যে আসবে না, এটার কোনো নিশ্চয়তা বিজ্ঞান এখনো দেয়নি। সুতরাং এটি অবশ্যই একটি ভ্রান্ত ধারণা। এরপরে আমরা যেটি পাই সেটি হচ্ছে যে করোনা ভাইরাস শুধুমাত্র বয়স্কদের হয়। হ্যাঁ, এটিও একটি ভ্রান্ত ধারণা বা গুজব। করোনা ভাইরাস যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে, শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রে হয় এটি প্রথম প্রথম আহ, দেখা গিয়েছিল। হ্যাঁ, এটির ক্ষেত্রে বেশ কিছু তর্ক বিতর্ক উঠে আসে যে পৃথিবীতে তো প্রতিদিন বহু লোক মারা যায়, তাদেরকে তো কখনো যে মিডিয়াগুলো রয়েছে সেখানে তো দেখানো হয় না, কিন্তু এই করোনা ভাইরাসের ক্ষেত্রে তাদেরকে দেখানো হচ্ছে কেন? সেখানে তো যারা প্রতিদিন যেসব বৃদ্ধ মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে তো দেখা যায় যে অনেক ধরনের রোগে তারা আক্রান্ত। তারা যেখানে শুধু যে বয়স্ক, তারা যে ওই স্বাভাবিক অন্যান্য রোগের কারণে মৃত্যুবরণ করবে, এটাই তো স্বাভাবিক। তো সেই স্বাভাবিক অবস্থা থেকে আমাদের এই অবস্থাটাকে আমরা বুঝতে পারি যে করোনা ভাইরাস শুধুমাত্র বয়স্কদের জন্য হবে, কিন্তু আদৌ সেটি না। করোনা ভাইরাস যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে। এরপরে আর একটা যেটি ভ্রান্ত ধারণা রয়েছে, সোশ্যাল ডিস্টেন্স শুধুমাত্র অসুস্থ হলেই প্রযোজ্য। আসলে এটিও একটি ভ্রান্ত ধারণা। যারা আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হয়নি, দুজনকেই অবশ্যই কোয়ারেন্টাইন অবস্থাটা মানতে হবে। আর যাদের ক্ষেত্রে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তাদেরকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে। এরপরে কোভিড-19 ঠান্ডা স্থানে বেঁচে থাকতে পারে শুধুমাত্র, আর অন্য কোথাও না। হ্যাঁ, এটিও একটি ভ্রান্ত ধারণা। তারপর হচ্ছে করোনা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায়। হ্যাঁ, এটিও একটি ভ্রান্ত ধারণা। গরম পানিতে গোসল করলে করোনা হবে না, এটিও একটি ভ্রান্ত ধারণা। শেষে সবচেয়ে বেশি আলোচিত একটি অংশ সেটি হচ্ছে যে করোনা ভাইরাস মানব সৃষ্ট। হ্যাঁ,
এটিও একটি ভ্রান্ত ধারণা। করোনা ভাইরাস যে মানব সৃষ্ট নয়, এটি আমরা সামনের দিকে একটা প্রশ্ন পাবো এরকম, সেটা থেকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সব মিলিয়ে যেটা দেখা গেল যে আমাদের এই ভ্রান্ত ধারণাগুলি আমরা প্রতি মুহূর্তে আমাদের চারপাশের আশেপাশের মানুষজন থেকে পাচ্ছি, সেখান থেকে ধারণ করতেছি। অবশ্যই অবশ্যই এই ধরনের ভ্রান্ত ধারণাগুলি আমাদের বিজ্ঞান মনস্কতা থেকে বিচ্যুত করতেছে। আমাদের একটা তথ্যকে পাওয়ার পর সেটাকে ফিল্ট্রেট করার জন্য বা সেটাকে বিভিন্ন জায়গা থেকে যে আমরা ঝাঁকুনি আকারে শুদ্ধতার দিকে যাব, সেই গাইডলাইনটুকু বা সেই অংশটুকু আমরা পাচ্ছি না। এটা আমাদের চিন্তার সংকুলতা। আর এই অবস্থার কারণেই আমরা আজকে এই ধরনের বিভিন্ন ভ্রান্ত ধারণাগুলো সাপেক্ষ করে আমাদের অবস্থাগুলোকে সামনের দিকে প্রসিড করাচ্ছি বা সামনের দিকে এগিয়ে নিচ্ছি। তাহলে এটা কি আদৌ আমাদের জন্য সুফল বয়ে আনবে? না। এটা একদিক থেকে যেমন শারীরিক ক্ষতি, তেমন অর্থনৈতিক ক্ষতি, তেমন মানসিক ক্ষতি, তেমনই আমাদের নিজেদের যে লক্ষ্য বা নিজেদের যে কাজ, সেই কাজটাকে করার মতো একটা বিচ্যুতি ঘটায় ফেলে। তো এখন দুঃখিত, যে ভাইরাস, যে ওই যে বিভিন্ন ধরনের ধাতব বস্তু, আমরা একটু আগে যেটা বললাম যে বিদেশ থেকে জিনিস নিয়ে আসলে সেটা স্পর্শ করলে সেখান থেকে আমার করোনা ভাইরাস হবে। আচ্ছা, দেখি এই জিনিসটা আসলে কেমন কি। একজন প্রশ্ন এরকম বলা যায়, মানে একজনের প্রশ্ন আর কি, যে ভাইরাস একটা অকোষীয়, মানে এটা কোনো কোষ নাই, কারণ একটা কোষ হতে হলে তার মধ্যে কিছু জিনিস ম্যান্ডেটরি বা কিছু জিনিস অবশ্যই থাকতে হয়, যেমন সাইটোপ্লাজম, তারপরে মাইটোকন্ড্রিয়া, তারপরে সেখানে শক্তি উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়া থাকতে হয়, এরপরে থাকতে হয় তার সাথে রাইবোজোম, তারপরে কিছু কিছু, তারপরে থাকতে হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই একটা নিউক্লিয়াস, এই অংশগুলি। তো এটি যদি না থাকে তাহলে সেটি কোষ হতে পারে না। তো ভাইরাসের ক্ষেত্রে আমরা সাইটোপ্লাজম পাই না, এমনকি সেখানে রাইবোজোমও পাই না, সেখানে শুধু পাই আমরা একটা নিউক্লিয়াস, অর্থাৎ যেটি নিউক্লিয় প্রোটিনটাকে ধারণ করে। তো ভাইরাস একটা অকোষীয়, সাধারণত কোনো জীবন্ত কোষের সংস্পর্শে যখন সে আসে তখনই সেই ভাইরাসটি তার জৈবিক শক্তিটা প্রকাশ করতে পারে। কিন্তু এই করোনা ভাইরাস ধাতব বস্তুতে 14 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে, এটি আসলে কতটা যুক্তিযুক্ত? আর যারা জীবন্ত কোষ ছাড়া জড় বস্তু, তারা কিভাবে ধাতব বস্তুতে থাকার ক্ষমতা পায়? হ্যাঁ, এখানে এই প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত একটা প্রশ্ন, এবং এটি যারা আমরা এই ছোট্ট করে বিজ্ঞানের দিক থেকে ভাইরাসের সংজ্ঞাটুকুকে জানি, তারা এই জিনিসটা নিয়ে এই প্রশ্নটা উত্থাপন করতেই পারি। ভাইরাসের ক্ষেত্রে প্রথমে যেটি বলা যায়, ভাইরাস নিজের প্রতিরূপ জীব সৃষ্টি করতে পারে যখন সে একটা কোষের মধ্যে প্রবেশ করতে পারে। এই ত্বকের মধ্যে নয়, একটা কোষের মধ্যে, ত্বকের যে কোষগুলি রয়েছে তখন, বা যে কোনো কোষের মধ্যে, জীবন্ত কোষ, কারণ ওই কোষ থেকে সে শক্তি নেয়, শক্তি নিয়ে সেখান থেকে তার বংশবৃদ্ধি করার জন্য সামনের যে ধাপগুলো সে অ্যাটেন্ড করে সেগুলাতে সে বলা যায় যে অতিক্রম করে যায়। এখন ব্যাপার হলো যে তাহলে এরা 14 ঘন্টা কিভাবে বাঁচবে বা কিভাবে বাঁচে? হ্যাঁ, মূলত ধাতব বস্তুতে এখানে 14 ঘন্টা ভাইরাস বেঁচে থাকার কথা বলা হচ্ছে না। ভাইরাস ওই ধাতব বস্তুতে 14 ঘন্টার মতো তার সক্রিয়তাটা বজায় রাখতে পারে। কারণ একটা ভাইরাস বেঁচে থাকা বলতে বোঝাচ্ছে সে একটা জীবন্ত কোষের মধ্যে গিয়ে তারপরে সে তার জৈবিক কাজগুলো সম্পন্ন করতে পারে, এটা হচ্ছে বেঁচে থাকা। আর সক্রিয় থাকা বলতে সে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে একটা ধাতব বস্তুতে, কিন্তু ওই ধাতব বস্তুটা যখনই আমাদের কোষের সংস্পর্শে চলে আসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে তাহলে সেটা নষ্ট হওয়া শুরু করে। তারপরে সেটা আমাদের এই কোষের সংস্পর্শে আসলে সেটা তার আবার পুনরায় সক্রিয়তাটা ফিরে পায়। ঠিক এটাকে এখানে বলা হয়েছে। এখানে আমাদের দেখা যায় যে বিভিন্ন যে মিডিয়া বা বিভিন্ন তথ্য বা আশপাশে আমাদের যে বন্ধু বান্ধব বা ফেসবুক বা ইউটিউব থেকে যে তথ্যগুলো পেয়ে থাকি আমরা, সেখানে দেখতে পারি যে অবশ্যই আমাদের এই যে ভাইরাসটি, এটি বেঁচে থাকে 14 ঘন্টা। আদৌ সেটি বেঁচে থাকে না, কিন্তু এটি থাকে সক্রিয়, যে সেখানে আবারও যদি আমরা স্পর্শ করি ওই 14 ঘন্টার মধ্যে যেখানে ভাইরাস আছে অলরেডি, তো তাহলে সেই ভাইরাসটি পুনরায় তার জীবন ফিরে পাবে এই অবস্থাতে। তো এই একটা গেলাম, আমরা পরের প্রশ্নে যেতে পারি। দুঃখিত। যে করোনা ভাইরাস একটা ছোঁয়াচে রোগ, হ্যাঁ অবশ্যই এটা ছোঁয়াচে রোগ। প্রথম যে ব্যক্তির ক্ষেত্রে এই রোগটা হয়, তখন এই রোগ তার মধ্যে কার দ্বারা বা প্রথম কিসের মাধ্যমে তার মধ্যে আসে?
এটার ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম যে বাদুড়ের স্যুপ। হ্যাঁ, বাদুড়ের স্যুপ কাহিনীটা অবশ্যই একটা ভ্রান্ত ধারণা। চীনের যে উহান শহরে এই রোগের উৎপত্তি এটা আমরা সবাই জানি। আর এখানে একটা ওয়েট মার্কেট আছে। এই ওয়েট মার্কেট জীবজন্তু এই যে কেনা বেচা চলে এবং সেখানে কাটা হয়। সেখানে এই আলোচনাটুকুই আমরা একটু আগে করে ফেলছি। তারপরে এই প্রশ্ন সাপেক্ষে আমরা সেটাকে প্রসিড করতেছি। তো সেখানে গবেষক এবং বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে যেটা বের করছে যে বাদুড়ে প্রথম সেখানে অর্থাৎ তাদের যে মাংস সেখান থেকে প্রথম লক্ষণটা অর্থাৎ আসে করোনা ভাইরাসের। এরপরে সেই বাদুড়কে অর্থাৎ যে বন জঙ্গলটা রয়েছে সেখানে ওই উহান শহরের ওদিকে, তো সেইখানের বনরুইয়ের মধ্যে বাদুড় থেকে এসেছে। সেই বনরুই ওইখানকার উহান শহরে যে ওয়েট মার্কেট, সেই ওয়েট মার্কেটে দীর্ঘদিন ধরে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এদের এই কেনাবেচাটা চলতো। তাদের বিষ্ঠা নাড়িভুড়ি সবকিছু একত্র নিয়ে তারা সেখানে পা দিয়ে মারামারি করে সেখানে তাদের পুরো একটা অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক দিন ধরে যাপিত দিন যাপন করতেছিল সেখানে। তারপরে সেই যে দীর্ঘদিনের একটা অবস্থার ফলাফলের সাপেক্ষে সেই অবস্থার মধ্যে অর্থাৎ করোনা ভাইরাস দ্বারা তারা আক্রান্ত হয়েছে। তারা সরাসরি একদিনে সেখানে আক্রান্ত হয় না বা ১-২ মাসে তারা সেখানে আক্রান্ত হয় নাই। এরপর যেটা হয় যে সেই ভাইরাসটি যখন ওই যে মানুষটুকু ওই ধরনের মাংসগুলি কাটতেছিল তার মধ্যে চলে আসে। আর সেই প্রথম এই পৃথিবীতে এইভাবে, এটা হচ্ছে গবেষকদের ব্যাখ্যা, যে সেইভাবে করোনা ভাইরাস পশু পাখির থেকে মানুষের মধ্যে আসে। আর মানুষের মধ্যে যখন সে আসে ওই পশু পাখিতে থাকা অবস্থায় তার যে জেনেটিক স্ট্রাকচার সেটি খুব স্বাভাবিক থাকে, মানে সেই পশু পাখির জন্য সেটা সে সহ্য করে নিতে পারে। কিন্তু যখন সেটা মানুষের মধ্যে চলে আসে দেখা যায় যে তার ওই পশু পাখিতে থাকা অবস্থায় যে জেনেটিক সিকোয়েন্সটা সেটা মুহূর্তে পরিবর্তন হয়ে একবার ভয়ঙ্কর বা স্ট্রং অবস্থাটা ধারণ করে। আর সেটারই ভোগান্তি পোয়াচ্ছি আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে 15 তারিখ পর্যন্ত আমরা আজকে এই ভোগান্তিটা পোয়াচ্ছি। এর যে জেনেটিক স্ট্রাকচারটা সেটা এতটা বেশি শক্তিশালী হয়েছে যেটাকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে ওই যে সাবান হ্যান্ড স্যানিটাইজার এগুলোকে মেনে নিতে হচ্ছে। কারণ আমরা এখনো তাকে পুরোপুরি ধ্বংস করতে পারতেছি না, আমরা শুধুমাত্র তাকে প্রতিরোধ করার একটা অবস্থা বা তাকে বিনষ্ট করার জন্য ওই সাবান বা আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন রাখার দ্বারা এই জিনিসটাকে মানতে পারি। এখন এর মধ্যে আরেকটা প্রশ্ন আসে যে করোনা ভাইরাস ওই চীন থেকে কি পুরো বিশ্বেই ছড়িয়ে গিয়েছে? উত্তরটি হচ্ছে যে সকল দেশেই গিয়েছে, কিন্তু কিছু কিছু দেশ রয়েছে প্রায় 18 থেকে 20টার মতো দেশ, সেই সব দেশগুলোতে এখনো করোনা ভাইরাস পৌঁছেনি, মানে সেখানে এখনো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়নি। যেমন সামোয়াতে, পালাওতে, তারপর লেসোথোতে, মালায়ে, তারপর নর্থ কোরিয়াতে, তারপরে সাউথ সুদানে, তারপরে ইমেনে, আরো এরকম বেশ কয়েকটি দেশ রয়েছে যেগুলোতে এখনো করোনা ভাইরাসটা মানে 100% পৌঁছায়নি, সেখানে কোনো প্রাদুর্ভাব এখনো দেখা যায়নি। এরপরে যেটি আমরা আসতে পারি যে এটি মানব সৃষ্ট ভাইরাস কিনা। যেহেতু আমরা একটু আগে দেখলাম যে করোনা ভাইরাসের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটার মধ্যে স্পাইক ছিল, তারপরে ছিল হচ্ছে মেমব্রেন প্রোটিন, তারপরে ছোট ইনভেলপ মেমব্রেন প্রোটিন, তারপরে ছিল হচ্ছে আমাদের গ্লুটানিন এস্টার, ভিতরে ছিল আমাদের নিউক্লিক যে প্রোটিনটা সেই প্রোটিনটুকু আরএনএ। তো উহান শহরে এই ভাইরাস নিয়ে যে একটা গবেষণাগার আছে এটা কিন্তু আমরা জানি যে উহান শহরে এই ভাইরাস নিয়ে গবেষণাগার থাকার কারণে যে এই ভাইরাসটি মানব সৃষ্ট এটা একটা খুব শক্তিশালী মানে একটা রূপ ধারণ করছে যে ওই গবেষণাগারে এই ভাইরাসটি সৃষ্টি করছে মানুষ। হ্যাঁ, মানুষ সৃষ্ট ভাইরাস নিয়ে গবেষণা নিয়ে কাজ হয়, সেটা অন্য একটা সেক্টর। কিন্তু এই করোনা ভাইরাসের ক্ষেত্রে সেটি মানুষ সৃষ্ট কিনা সেটি আমরা বেশ কয়েকটা পয়েন্ট দেখলেই বুঝতে পারবো। আমাদের শরীর আমাদের শরীরে যখন করোনা ভাইরাসটি আসে সেই করোনা ভাইরাসটি আমাদের শরীরে একটা গ্রাহক প্রোটিন থাকে, সেটা হচ্ছে ACE2। এই গ্রাহক প্রোটিনের সাথে আমাদের এই করোনা ভাইরাসের এই যে স্পাইকটা আছে এই স্পাইকটা এসে যুক্ত হয় আমাদের ওই ACE2 গ্রাহক প্রোটিনের সাথে। এটা আমরা এই চিত্রতে দেখতে পারি যে এই যে এটি হচ্ছে আমাদের, এই অংশটি হচ্ছে আমাদের স্পাইক, আর এই যে এটা হচ্ছে আমাদের একটা কোষ, আমাদের নিজেদের কোষ, কোষের একটা উপরের স্তর। আর এই উপরের স্তরের মধ্যে আমরা এই যে এরকম একটা ACE2 নামক একটা গ্রাহক প্রোটিন পাই। তো সেই গ্রাহক প্রোটিনের মধ্যে ওই স্পাইকটা এসে আঘাত করে
আঘাত করার পর এটা দেখা গেছে গবেষণার মধ্যে, বিজ্ঞানীরা আমাদেরকে তথ্য এটা আমরা পেয়েছি তাদের কাছ থেকে, তাদের যে প্রকাশিত বিভিন্ন ধরনের গবেষণাপত্র এবং ডাব্লু দুঃখিত ডাব্লিউএইচও, তারপর সিডিসি থেকে, যে সেইখানে আমাদের ACE2 যে গ্রাহক প্রোটিনটা আছে, সেই গ্রাহক প্রোটিনের মধ্যে করোনা ভাইরাসের যে স্পাইকটা এসে যুক্ত হয়, এটা সার্স বা মার্সের মতো যে করোনা ভাইরাসগুলি ছিল তার তুলনায় প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। ভাবা যায় তাহলে এটা কতটা মানে সফল অবস্থা পেয়েছে মানব শরীরে কোষে আসার পর। তার মানে অবশ্যই এটি একটা ভীতিকর অবস্থা। এখন ওই যে স্পাইকটা আমাদের কোষের মধ্যে সেইভাবে অ্যাটাচড হইল, ওই স্পাইকটা দুইটা অংশে ভাগ হয়ে যায়। একটা কোষের দিকে, যেটা কোষের মধ্যে অলরেডি অ্যাটাচড হয়ে গিয়েছে, এখনো কোষের ভিতরে প্রবেশ করেনি, কিন্তু কোষের উপরের স্তরটাতে এসে অর্থাৎ ওই ACE2 গ্রাহক প্রোটিনের সাথে যুক্ত হয়েছে। আর একটা বাইরের অংশ অর্থাৎ যেটার মধ্যে সে আছে। তো ওই স্পাইকটা মধ্যে একটা অর্থাৎ আমাদের বলা যায় যে স্পাইকটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড অনেকগুলা মিলে একটা যখন চেইন তৈরি করে, সেটা থেকে পেপটাইড তৈরি হয়, আর অনেকগুলা পেপটাইড মিলে প্রোটিন তৈরি হয়। তার মানে অ্যামাইনো অ্যাসিড, পেপটাইড, প্রোটিন, মানে তাহলে প্রোটিনের মৌলিক উপাদান যেটা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখন এই যে আমাদের যে স্পাইকটা, এটা দুইটা অংশ, দুটো অংশের মধ্যে যেটা ভিতরের দিকে প্রবেশ করে, এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারবো যে এই যে এই অংশটুকু, এটা এসে যখন আমাদের স্পাইকটা আমাদের শরীরের কোষের ACE2 সাথে যুক্ত হয়েছে, তো এই অংশটুকু এখন ভিতরের দিকে প্রবেশ করবে। এখন ভিতরের দিকে প্রবেশ করার জন্য যেটা করতে হবে যে এইখানকার যে স্পাইকটা আছে সেই স্পাইকটাকে ভেঙে যেতে হবে। তার মানে দুইটা অংশ হবে ভেঙে গেলে, মাঝখান দিয়ে যদি ভেঙে যায়, একটা উপরের দিকের অংশ, একটা নিচের দিকে ভিতরে ঢুকে দেওয়ার জন্য। তো এই যে স্পাইকটার মাঝখানে একটা ফাঁকা অংশ থাকে, এই ফাঁকা অংশটা এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বা বায়োলজির ভাষায় বলা হয় ক্লিভেজ সাইট বা খণ্ডন অংশ। এই খণ্ডন অংশটা হচ্ছে ফুরিন নামক একটা প্রোটিন কাজে লাগায়, সেটাকে কাটা হয়। ওই ফুরিনটা যখন কেটে যায়, তখন আমাদের শরীরের মধ্যে অর্থাৎ ACE2 যে প্রোটিনটা আছে, গ্রাহক প্রোটিনটা, সেই গ্রাহক প্রোটিনটা ওই ভাইরাসটাকে ভিতরের দিকে ঢোকায় নেয় এবং সে পুরো বডিটির ভিতরে সে চলে আসে। এইখানে একটা প্রশ্ন আসে যে এই যে ফুরিন নামক যে প্রোটিনটা অর্থাৎ আমাদের যে আহ, এই যে কর্তন করতে সহায়তা করে, এই প্রোটিনটার গঠন এতটা বেশি স্পষ্ট, অর্থাৎ এটার যে খণ্ডনটা এভাবে করতে হয়, এটা অবস্থাটা অনেক বেশি কমপ্লেক্স বা জটিল, যেটাকে বলা যায় যে অনেক বেশি এটি আহ, এর যে স্ট্রাকচার থেকে শুরু করে এর যে রাসায়নিক লেভেল বা তার হচ্ছে যে কেমিক্যাল গঠনটা অনেক বেশি জটিল, এবং সেটিকে গবেষণাগারে তৈরি করা একেবারে ইম্পসিবল। এই জন্য বিজ্ঞানীরা এইখানে খুব সহজেই সেটা বুঝতে পেরেছে ওই গবেষণার পর, যে এটির কার্যক্রমটা কেমন, অর্থাৎ একটা ভাইরাস মানব শরীরে অ্যাটাচড হওয়ার পরে কী ধরনের বৈশিষ্ট্যটা প্রকাশ দেয়। সেখান থেকে তারা এই ব্যাখ্যাটি যখন পেল, তখন তারা বুঝতে পারলো যে না, এটি মানব সৃষ্ট না, এটি প্রকৃতি থেকেই প্রাপ্ত। তো আমরা বেশ কিছু অংশ যে ভ্রান্ত ধারণাগুলি রয়েছিল সেগুলোর মধ্যে কয়েকটা প্রশ্ন উত্তর একটু জেনে নিলাম। সবচেয়ে আলোচিত একটা প্রশ্ন যেটি হচ্ছে যে বেশ কিছু ওয়েবসাইটে আমরা দেখতে পারি, তো সেই ওয়েবসাইটগুলোতে যেটা দেখা যায় যে সেখানগুলো প্রকাশ করছে এরকম যে করোনা ভাইরাস যেটি, এই করোনা ভাইরাসটি হচ্ছে এই যে এখানে দেখা যায়, যে দেখতে পাচ্ছি কিনা আমরা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে যে একটা চ্যানেলে এই তথ্যটা দিয়েছে যে প্রতি 100 বছর অন্তর কেন মহামারী পৃথিবীতে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই 100 বছরের মাঝখানে যে সময়গুলোতে, সেগুলোতে কি কোনো ধরনের মহামারী আসেনি? আর এটা হচ্ছে একটা বিভ্রান্তিমূলক অবস্থা,
মানে বলা যায় যে অনেক বিশাল বড় একটা ইফেক্ট, যেটার দ্বারা আমরা অনেক ভুল দিকে ধাবিত হতে পারি, বা এটার দ্বারা অনেক ভুল তথ্য আমাদের মধ্যে স্টোর হবে, সেটার দ্বারা আমরা আমাদের যে বিজ্ঞান মনস্কতার যে একটা দিক, সেই দিকটা থেকে অনেক দূরে সরে যাব। আর এটা আমাদের জন্য অনেক বেশি বলা যায় যে চিন্তার দিক থেকে এবং তথ্যগত দিক থেকে এবং বিজ্ঞানকে বোঝার দিক থেকে অনেক বেশি দূরে সরিয়ে দিবে। তো আমরা তাহলে কি, যে তাহলে এই 1720 সালের দিকে যে প্লেগ মহামারী, তারপরে 1820 সালের দিকে যে কলেরা মহামারী, 1920 সালের দিকে যে স্প্যানিশ মহামারী, তারপর 2020 সালের দিকে যে করোনা ভাইরাসের যে মহামারী, এগুলো কি 100 বছর পর পর আসলো না? এখানে অন্য কি ঘটলো? তাহলে দেখি যে 100 বছর পর পরই শুধুমাত্র পৃথিবীতে মহামারী আসে কিনা। তো এটা বোঝার জন্য আমার যদি দুঃখিত, যে যীশু খ্রিস্টের জন্মের পর, যেটাকে আমরা বলতেছি যে আমাদের এই বর্তমান যে, তথা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে আমাদের এই বর্তমান সময় তো 2020 বছর অতিক্রম করছে। তো এই যীশু খ্রিস্টের পর থেকে যদি আমরা ধরি যে 165 থেকে 180 সালের মধ্যে এই পৃথিবীতে অ্যান্টোনাইন প্লেগ নামক রোগ হয়েছিল। এই রোগের ফলে 50 লাখ মানুষ মৃত্যুবরণ করে। এখানে সালগুলাকে একটু ইনক্লুড করে নিবেন যারা যারা এইটি শুনতেছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে 100 বছর পর পর পৃথিবীতে মহামারী আসে কিনা। এরপর 541 থেকে 542 এই সালের মধ্যে জাস্টিনিয়ানের প্লেগ হয়েছিল, সেটি 3 থেকে 6 কোটি মানুষ মারা গিয়েছিল। এরপর 715 থেকে 737 সাল, এর মধ্যে হয়েছিল জাপানি স্মল পক্স। এই জাপানি স্মল পক্সের মধ্যে 10 লাখ মানুষ মারা যায়। এরপরে 1347 থেকে 1351 সালের মধ্যে হয়েছিল হচ্ছে বাবনিক প্লেগ বা ব্ল্যাক ডেথ বলি যেটাকে আমরা। এটার কারণে সে ইউরোপ দেশের মধ্যে প্রায় 20 কোটি মানুষ মারা গিয়েছিল। আর 20 কোটি, পুরা পৃথিবী জুড়ে 20 কোটি মারা গিয়েছিল, আর তার মধ্যে ইউরোপেরই বলা যায় যে অধিকাংশ লোক ছিল। আর সেই অর্ধেক বা অধিকাংশ লোককে ইউরোপের রিকভার করতে প্রায় 200 বছর সময় লেগেছিল। তারপরে 1520 সালের দিকে স্মল পক্স হয়। এই স্মল পক্সের ক্ষেত্রে 5 কোটি লোক মারা যায়। তারপরে 1665 সালের দিকে, অর্থাৎ 1700 শতাব্দীর শুরুর দিকে আর কি, যে গ্রেট প্লেগ, এই গ্রেট প্লেগের কারণে 30 লাখ মানুষ মারা যায়। তারপরে 1665 সালের দিকেই এশিয়ান ফ্লু নামক একটি রোগ হয়, সেটির ক্ষেত্রে 11 লাখ মানুষ মারা যায়। আর 1800 শতাব্দীর দিকে আমরা এটা সবাই জানি যে 1800 শতাব্দীর দিকে যে গ্রেট প্লেগ, এটার ক্ষেত্রে প্রায় 6 লাখের মতো মানুষ মারা গিয়েছিল। এরপরে সেই প্রায় সময়ে ইয়েলো ফিভারের কারণে প্রায় 1.5 লাখ মানুষ মারা গিয়েছিল। এরপর 1817 সাল থেকে 1824 সালের মধ্যে কলেরা মহামারীতে প্রায় 10 লাখ মানুষ মারা যায়। এরপরে যেটা হয়েছিল যে 1889 থেকে 1890 সালের মধ্যে রাশিয়ান ফ্লু নামক রোগ হয়, আর এটার কারণে 10 লাখ মানুষ মারা যায়। এরপর 1855 সালে সেই সময় হচ্ছে তৃতীয় প্লেগ রোগ, আর এই প্লেগ রোগে 1 কোটি মানুষ মারা যায়। 1918 সালে 1919 সাল পর্যন্ত স্প্যানিশ ফ্লু হয়, আর এই সময় প্রায় 5 কোটি মানুষ মারা যায়। এরপর 1968 থেকে 1970 সাল পর্যন্ত হংকং ফ্লু হয়, আর এই হংকং ফ্লুতে 10 লাখ মানুষ মারা যায়। তারপরে 1981 সাল থেকে যে বর্তমান সময় পর্যন্ত এইচআইভি কিন্তু এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, এই জন্য এটা বর্তমান পর্যন্ত আছে। আর এই বর্তমান সময় পর্যন্ত এর মৃত্যুর সংখ্যা প্রায় 4 কোটির মতো। তারপরে 2002 এবং 2003 সালের দিকে সার্স আসে, অর্থাৎ স্যাভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমটা। এই সিনড্রোমের কারণে পুরো বিশ্বজুড়ে মোটামুটি 800 জনের মতো মানুষ মারা যায় এবং আক্রান্ত হয়েছিল প্রায় 10,000-এর মতো। এরপরে 2009-10 সালের দিকে সোয়াইন ফ্লু আসে, আর এই সোয়াইন ফ্লুতে প্রায় 2 লাখের মতো মানুষ মারা যায়। এরপর 2014 থেকে 2016 সালের মধ্যে হয় হচ্ছে ইবোলা ভাইরাস, আর এই ইবোলা ভাইরাসে প্রায় 12,000-এর মতো মানুষ মারা যায়। আর এই বর্তমান সময়ে 2019 থেকে 2020 সাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় 2,97,000 গতকালের তথ্য অনুসারে, আজকে সেটা আরো হয়তোবা বাড়তে পারে। তাহলে এখন প্রশ্ন হলো যে 100 বছর পর পর মহামারী আসে? উত্তর হচ্ছে যে না, এটি অনেক বড় একটি ভ্রান্ত এবং একটি গুজব এবং একটি কুসংস্কার সূচনা। তো আজকে আমরা যেটি আলোচনা করলাম, সে প্রথমে আমরা সূচনা পর্ব দিয়ে শুরু করেছিলাম করোনা ভাইরাসের, এবং এর সাধারণ যে বিজ্ঞানটুকু এর পেছনে সেটি বুঝে নিয়েছিলাম। দেন এরপরে আমরা যেটি করেছিলাম সেটি হচ্ছে যে বেশ কিছু ভ্রান্ত ধারণা এবং চিকিৎসা পদ্ধতি, এবং সেই সাথে আমাদের
এই কিছু প্রশ্ন উত্তর। সর্বশেষ যেটি জানলাম সেটি হচ্ছে যে 100 বছর পর পর করোনা ভাইরাস হয়, অর্থাৎ আমাদের যে মহামারী হয় কিনা সেটি। 100 বছর পর পর আমাদের পৃথিবীতে কোনো মহামারী আসে না। তো আজকের আলোচনায় আমরা যতটুকু উদ্বুদ্ধ হতে পেরেছি সেটিতে যারা যারা এতক্ষণ ধরে দেখলেন ধৈর্য ধরে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই আলোচনাটুকু এখানে শেষ করছি।